বিদ্যুৎ জ্বালানির চাহিদা, বিদ্যুৎ কিভাবে হবে, গত সরকার তারপর ইন্টারিম সরকার তারা বিদ্যুৎ জ্বালানির কি অবস্থা রেখে গেছে সেসব নিয়ে কথা বলা, এবং ভবিষ্যতে আমরা বিদ্যুৎ জ্বালানিকে কোথায় দেখতে পাবো বা কোথায় দেখতে চাচ্ছি এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। জনাব ইকবাল হাসান মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। মাত্রই আপনারা সরকার গঠন করেছেন, সরকার গঠন করার পরেই আপনারা অফিস করতে শুরু করেছেন, এর মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য ঠিকানার পক্ষ থেকে আপনি আপনাদের আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে জন্য। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি একটু দর্শকদের বলে রাখি, টুকু ভাইয়ের সাথে আমার একটু ফর্মাল ইনফর্মাল সম্পর্ক অনেকদিন ধরে আছে এবং উনি আমাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন। কিন্তু একটি প্রশ্ন না করে পারতেছি না, টুকু ভাই আসলে সব সময় কঠিন প্রশ্নেরই জবাব দিতে পছন্দ করেন, সেজন্য একটু কঠিন প্রশ্ন করি শুরুতে। আমার কাছে একটা মনে হয় যে 2001 থেকে 2006 সালে যখন পুরোটা সময় আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব বা বিদ্যুতের দায়িত্বে ছিলেন, সেই সময় কিন্তু ফুলবাড়ি ট্র্যাজেডিতে 3 জনের মৃত্যু হয়েছিল। আমরা লোডশেডিংয়ের মারাত্মক বিড়ম্বনার মধ্যে ছিলাম, যেটি নিয়ে আপনিও আসলে অনেক সময় কথা বলেছেন। আপনি কি মনে করেন যে কোন বিষয়গুলি আপনি বদলে নতুন করতে চান বা দুঃখ প্রকাশ করতে চান বা ঠিক করে ব্যাপার হচ্ছে যে অতীতের যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে ভুলটার কথাটা তোমরা যেটা বলো, আমি কিন্তু সেভাবে দেখি না। আচ্ছা, আমার আমলে একটা সরকারি একটা নীতি আছে, পারচেসের নীতি আছে, পাবলিক প্রকিউরমেন্ট রুল। পাবলিক প্রকিউরমেন্ট রুল এমন একটা রুল, সেটাকে যদি স্টেপ বাই স্টেপ মেনে যদি চলতে হয়, তাহলে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে 1.5 থেকে 2 বছর লাগে, অর্ডার দিতে লাগে টেন্ডার থেকে। তা আমরা তো ওইটা থেকে ডেভিয়েট করি নাই, আমরা ডেভিয়েট করি নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা কখনোই মনে করি নাই যে পাওয়ারটাকে প্রাইভেট পণ্য বানিয়ে জনগণকে দেব, যে প্রাইসটা হবে সেই প্রাইসটা জনগণ অ্যাফোর্ড করতে পারবে না, এখন যেমন হয়েছে। সেই জন্য আমি তখন পাওয়ার সিস্টেম প্ল্যান একটা তৈরি করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলে। সেখানে বলা ছিল পরিষ্কার করে যে 65% পাওয়ার জেনারেশন রিমেইন উইথ গভর্নমেন্ট, যেটা মানুষ জনগণের, আর 35% প্রাইভেট কাছে যাবে। তাহলে ব্লেন্ড করলে আমাদের প্রাইসিং, লিবারাইজ প্রাইস যেটা বলে, প্রাইসিং করতে সুবিধা হবে, জনগণের মধ্যে অ্যাফোর্ডেবল থাকবে। এখন হয়ে গেছে পাওয়ার স্টেশন চলে গেছে 85% প্রাইভেট কোম্পানির কাছে, 15% আমার কাছে। তো ন্যাচারালি প্রাইসটা তো আমি কন্ট্রোল করতে পারছি না। কিন্তু টুকু ভাই, বিদ্যুৎ না, এটাও আপনি বললেন, আপনার কাছ থেকে এটা বলা যায় বিদ্যুৎ না থাকার দাম তো সাংঘাতিক। এটা তো বিদ্যুৎ না থাকার দাম সাংঘাতিক। আবার বিদ্যুৎ থেকে যদি এমন দাম দেই যে দাম দিলে মানুষ সেটা চলতে পারবে না। You have to understand this thing. এটা তো একটা ব্যালেন্স করা দরকার। এখন কি হয়েছে তোমার, এই যে তারা বলছে বিদ্যুৎ, তারা কি করে গেছে, তারা কি করে গেছে? আমি আজকে হিসাব নিয়ে বসেছিলাম, আজকে 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে। এই বিদ্যুৎ দেওয়ার সার্থকতা কোথায়? Who is going to pay this money? 36,000 crore টাকা বকেয়া রয়ে গেছে, মানে কি এটা শুধু বিদ্যুতের জন্য? শুধু বিদ্যুতের বিল ইনক্লুডিং ক্যাপাসিটি চার্জ। এটা কি হচ্ছে দেশি কোম্পানির কাছে, মানে এটা কি টাকায় পরিশোধ করে নাকি দেশি মিলে দেশি বিদেশি মিলে সব পাওয়ার স্টেশন আমার কাছে 36,000 crore টাকা পায়। ওটা তো অনেকগুলি ক্যাপাসিটি চার্জ বসায় হতো, এগুলি টাকা সেটা তো অব্যবস্থাপনা না, সেটা হচ্ছে যে তোমার বেহিসাবীভাবে বিদ্যুৎ দিয়েছে, জনগণের কথা চিন্তা করে নাই। জনগণ এখন সেটার পে করতে হবে। আজকে যেমন আমি মিটিং করলাম, সেই মিটিংয়ে দেখলাম যে এই যারা এজেন্সিগুলো আছে বলছে স্যার বিদ্যুতের দাম বাড়াতে হবে। এখন অলরেডি মানে বিদ্যুৎ কিনছে, হাইয়েস্ট যেটা কিনতে সেটা 18 টাকা পার ইউনিট। এখন এই যে বিদ্যুতের দাম বাড়াইতে হবে, আর এখন যে অবস্থা আছে মানুষের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এটা করাটা খুব ডিফিকাল্ট কম্পিটিশন, আনপপুলার ডিসিশন বিদ্যুৎ দাম বাড়ানো। কিন্তু তখন এটা বাড়াবো, তখন তো আবার আপনি আমার দাম বাড়লো কেন জিজ্ঞাসা করবেন। সুতরাং একটু যদি আমরা ধাপে ধাপে বুঝতে চেষ্টা করি, আওয়ামী লীগ তো বিদ্যুৎ খাতে সাংঘাতিক রকম স্বজনপ্রীতি করছে, অব্যবস্থাপনা করছে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি চুরি করছে, কিন্তু তারা দেশের সব মানুষের বিদ্যুৎ দিতে চাইছে। আপনি কি যদি বিদ্যুৎ দিতে চাইতেন চুরি না করে, তাহলে এর চেয়ে বেশি বেটার, মানে এর চেয়ে ভালো বলতেছি। আমি কিন্তু 5 বছর ছিলাম, মনে রাখবেন। ওরা ছিল 17 বছর। 5 বছরে এইসব প্ল্যান, 15 বছর আর কি, আর 2 বছর তো মানে চলো তোমার এই আমরা তো
পরিকল্পনাগুলো ঠিক করে যখন আমরা যাব তখন আমাদের সরকার চলে গেছে। কিন্তু তারা যে ওই পরিকল্পনা যদি তারা যদি ফলো করতো, উল্টে না দিয়ে যদি একবারে ইমডিউনিটি বিল পাস করে যদি এইভাবে বিদ্যুৎ না দিত, তাহলে আজকে এই জিনিসটা হতো না। টুকু ভাই, এই প্রশ্নটার যে আরেকটা অংশে আমি একটু পরে আসতেছি, কিন্তু আপনি যদি ফুলবাড়ি ট্র্যাজেডিটা নিয়ে বলেন, ফুলবাড়ি আপনি কিন্তু জ্বালানি মিক্স নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন, কয়লা নিয়ে কথা বলতে চাইছিলেন, কিন্তু ওটা করতে হয় না পরে 17 বছর কিন্তু এটা ঠিক হয়। ফুলবাড়ি যেটা ইনসিডেন্টটা যেটা হয়েছে, এখন তোমার দেশে রিসোর্স আছে, এখন সারা দেশে, তুমি তো আমেরিকাতে থাকো, সারা দেশে এখন আর তোমার ওই ক্লোজ পিপিতে তোমার কয়লা উত্তোলন করে না, সেখানে কয়লা উত্তোলন করতে গেলে 20% 30% উত্তোলন করা যায় না। এখন ওপেন পিট সবাই করে, অস্ট্রেলিয়াতে যাও যেখানে ওপেন পিট করে। তখন আমরা কয়লা বেশি পাওয়ার জন্য আমরা ওপেন পিট করতে চাইছিলাম, করার আগে তো আন্দোলন শুরু হয়ে গেছে, তো ওপেন পিটও হয় নাই। এখন ওই করে করে ইয়েতে, এবং এই 17 বছরে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয় না। এবং আমি মানে ওপেন পিট করেন, ক্লোজ পিট করেন, ভিতরে শেফট দিয়া কিছু একটা করেন, এটা ব্যবহার করেন। কারণ পৃথিবীতে মানুষ কয়লা আগে ব্যবহার করে, গ্যাস পরে ব্যবহার করে, যেহেতু গ্যাস ক্লিনার ফুয়েল। আমরা গ্যাস ফ্রাই ফেলতেছি কয়লার। এইটার ব্যাপারে কি আপনারা এখন আবার চিন্তা ভাবনা করতে শুরু করবেন? না, এখন চিন্তা ভাবনা আছে, কিন্তু ওই যে যেটা বললাম যে আবার যদি এটা ওপেন পিট না করলে কয়লার ওপেন পিট করলে কৃষির উপর একটা ওপেন পিট না করলে কয়লার উত্তোলনের যে খরচ, তাদের যে কয়লার দাম পড়বে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় কয়লা। শুধু ওপেন পিট করলে সেই খরচটা অনেক কমে আসে। তো এটা নিয়ে এখনো আমি বসি না, কারণ 3 দিন হয়েছে আমি সরকারে গভর্নমেন্টে বসছি আর কি। আমি শুধু এখন আজ করতে পারতেছি কত টাকার বোঝা আমার ঘাড়ে পড়ে, মানে এই সরকারের ঘাড়ে পড়ে। আপনি 36,000 কোটি টাকা বললেন। আমি এবার একটু আবার এই প্রসঙ্গে ফিরে আসি, টাকার বোঝার প্রসঙ্গে। 2023 সালের এটা তো গেল তোমার শুধু বিল বকেয়া। হ্যাঁ, এখন আমাকে এলএনজি ইম্পোর্ট করতে হবে, এলপিজি ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ, তারপরে কয়লা ইম্পোর্ট করতে হবে। তার জন্য আরো 30-40 হাজার কোটি টাকা আমার লাগবে, আমি যদি এই সিস্টেমটাকে ঠিক মতো চালাতে চাই। তার মানে 1 লাখ কোটি টাকার একটা মানে বারোটা আমাদের মাথার উপরে আছে, ঘাড়ের উপরে আছে। সুতরাং তোমরা খোলা চোখে জার্নালিস্টরা যে জিনিসটা এত সহজভাবে দেখো, বিদ্যুৎ এবং জ্বালানি সহজ না। এই সরকার গত 20 বছরে একটা ড্রিল করছে। এই ডিলটা করে নাই কেন? মানে তাদের ওরা তো বলছে যে বাপেক্সকে শক্তিশালী করছে, পিএসসি যেহেতু তারা বন্ধ করলো, বলে যে বাপেক্সকে পিএসসি বন্ধ করে কোনোটাই করে নাই, চলে গেছে ইম্পোর্টের মধ্যে, যেখানে সহজভাবে পয়সা কামাই করা যাবে। ওকে, মানে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের বদলে তারা, মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে আপনাদের সরকার অর্থাৎ 2001 থেকে 2006 সময় প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের উপর আপনারা অনেক জোর দিয়েছিলেন। বিদেশে অনেক কোম্পানি, তারপরে বাংলাদেশের এই ব্লক ভাগ করে হিউস্টনে যখন ওরা অনেক আগ্রহ ছিল সবার, কিন্তু গত 10-12 বছর, 15 বছর, 17 বছরে কোনো রকম আগ্রহী আমরা দেখতে পাই নাই, বা সরকারের মধ্যে থেকেও কোনো রকম উদ্যোগ দেখতে পাই না। এটার কারণটা আসলে কি? মানে কারণটা খালেদ মহিউদ্দিন তোমাকে যদি বুঝিয়ে বলতে হয়, তাহলে তো খুবই ইন্টারেস্টিং। যাই হোক, আমরা পরের এই প্রসঙ্গে পরে আসি যে 2023 সালের জুলাই মাসে আপনারা যে 31 দফা দিছিলেন, সেই 31 দফার 17 নম্বর দফায় আছে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইন সহ সকল কানাকানুন বাতিল করা হবে, এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ, আমি একটু দেখে পরে বলতেছি, রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎগুলি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। এখন এইটা কি একটা বাস্তবতা? এটাকে আপনি করতে পারবেন, মানে কুইক রেন্টালগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন? কুইক রেন্টাল অলরেডি সিস্টেম থেকে বের করার ব্যবস্থা করা হয়েছে, তাহলে এইগুলি কি বসে যাবে সব, যেগুলি এটা চলে যাবে? কুইক রেন্টাল ইজ কুইক রেন্টাল, মানে জাস্ট ডিসমেন্টল করে তার ডিসমেন্টল করে আমার কন্ট্রাক্টে তুমি চলে যাও। আচ্ছা, কন্ট্রাক্ট শেষ পর্যন্ত আপনি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এখন ওরা এখন চলে যাবে, আর থাকবে না। তাহলে কুইক রেন্টাল আমরা কন্ট্রাক্ট করব না। তাহলে ওরা যে বিদ্যুৎটা দিত, এই বিদ্যুৎটা আপনি কি দিয়ে এখন? আচ্ছা, আমার এখনো ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট। আচ্ছা, আর আমার লাগবে 18,000 মেগাওয়াট। আপনার ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, মানে রিডান্ডেন্সি, মানে আপনি যে উৎপাদন, মানে ক্যাপাসিটির সাথে তো উৎপাদন অনেক জড়িত। আপনার পাওয়ার প্ল্যান্টগুলির মধ্যে তো অনেকগুলি পুরানো। আমার যে উৎপাদন হবে তাতে 18,000 মেগাওয়াট আমি এই বছর ফেস করতে পারবো। আপনার আজকের জেনারেশন কত? আজকে রিপোর্ট এখনো নেই। কালকে আপনি যেদিন জয়েন করছেন সেদিন কত ছিল? দুইটা রিপোর্ট নেই, তবে আমি যতদূর জানি 16,000-এর মতো। 16,000-এর মতো। তাহলে মানে আপনার চাহিদা থেকে 2,000 মেগাওয়াট এখনো কম আছে না? 18,000 আপনার চাহিদা পিকে হবে, পিকে চাহিদা হবে। আচ্ছা, আই এম ওয়ার্কিং অন পিক, যেটা 18,000-এ যাবে। কথা বুঝছো না? জেনারেশন ওয়াইজ আপনার যদি 28,000 মেগাওয়াট জেনারেট করার থাকে, তাহলে আপনি কি এই যে এখন 16,000 করতেছেন, সেটা কি ইচ্ছা করে নাকি আপনার এটার খবর আপনি এখনো? না, এটা খবর ইচ্ছা করে না। এখানে তোমার কয়লার অভাব আছে। আচ্ছা,
তার জন্য অনেকগুলো পাওয়ার স্টেশন বন্ধ আচ্ছা, আছে। কয়লা ভিত্তিকগুলি বন্ধ হয়ে আছে। এখানে তোমার ইয়ে ফুয়েলের অভাব আছে, হুম। এগুলো ইম্পোর্টেড যেগুলা, সেই জন্য অনেক পাওয়ার স্টেশন বন্ধ আছে, যার জন্য আমরা 18,000 পর্যন্ত যেতে পারবো আমরা। আচ্ছা, এইগুলো আবার ইম্পোর্ট করলে হ্যাঁ। আবার যদি শিল্প যদি সাপ্লাই করা যায় তাহলে ওই 28,000 পর্যন্ত যাওয়া যাবে। একটা পর্যায়ে এই কথাটা আপনি আমি জানি না, আপনার আগে নিশ্চয়ই আর অনেকে বলছে, কিন্তু আমি আপনার মুখে প্রথম শুনছি 2001 সালের দিকে, যে আপনি একটা এনার্জি মিক্সের কথা খুব বলতেন। সেই এনার্জি মিক্সের সময় বাংলাদেশে খুব কম বেশি লোকরা আমি বলতে শুনি নাই, মানে কিন্তু এনার্জি মিক্সের কথা বলতেন। সেখানে আপনি বলতেন যে আইওসি থেকে আমরা যে গ্যাস পাই, মানে অর্থাৎ প্রোডাকশন শেয়ারের কন্ট্রাক্টের মাধ্যমে যে গ্যাস পাই, সেই গ্যাস দামি গ্যাস, সেটা বিদ্যুতের মধ্যে আমরা ব্যবহার না করি, কম করি। কিন্তু এখনকার অবস্থাটা কি? এখন আপনি এটা কি করবেন? আইওসির গ্যাস না নিলে আইওসির যেটুকু গ্যাস হ্যাঁ, আছে হ্যাঁ। সেদিকে সবচেয়ে বড় আমাদের কনজিউমার তো হচ্ছে আমাদের বিবেনা, হ্যাঁ, না কনজিউমার হচ্ছে হাউসহোল্ড কনজিউমার, হাউজহোল্ড কনজিউমার। পাইপে করে আসে। হ্যাঁ, হ্যাঁ। এবং এই কনজিউমারকে ক্যাটারিং করতে গেলে আমরা যে গ্যাস পাই হুম। সেই গ্যাস দিয়ে আবার অন্যদিকে দিতে পারি না আমরা, রাইট, রাইট। ইন্ডাস্ট্রিয়াল গ্যাসগুলো দিতে পারি সেই জন্য না। তো আপনারা বাজার, আপনি দেখছেন কিনা আগের সরকারের আমলে পুরাটাই কিন্তু একটা হচপচ লাগে রয়েছে। কখনো গ্যাস দিচ্ছে, কখনো সিলিন্ডার বাজারে মিলতেছে না, কখনো 1200 টাকার সিলিন্ডার 3000 না, টাকা ওই হচ্ছে। ওখানে আরেকটা খারাপ কাজ করে গেছে। আমি তো আমার সিটিজেনকে ক্যাটারিং করতেছি সিলিন্ডার, তাই না? ইন্ডিয়াতে সিলিন্ডার সাবসিডি দেয়, হুম, কিন্তু সিলিন্ডারটা ওরা সাপ্লাইটা ঠিক রাখে। হুম, আমাদের এখানে হয়েছে কি, সিলিন্ডার সাপ্লাইটা পুরোটা প্রাইভেটের কাছে দিয়ে দিয়েছে। তারপরে হয়েছে কি, এই ক্যাটেগরি এই ইন্টিম গভর্নমেন্টের মধ্যে আমলেই অনেক ইম্পোর্টার যারা নাকি এটাও একটা সিন্ডিকেট, অনেক সিন্ডিকেটের মেম্বাররা কি বলে ডিফল্ট করছে। ডিফল্ট করার ফলে তাদেরকে গত 1 বছরের মতো টাইমে তাদেরকে এলসি খুলতে দেয় নাই। হুম। এলসি করতে না পারার জন্য লিকুইড গ্যাস আসে নাই, আচ্ছা। বটল প্ল্যান্টগুলো সব পরে আছে। হুম। এখন এই যে আমরা আলোচনা করতেছি, এখন এগুলোকে ইম্পোর্ট করার ব্যবস্থা করে করছি, এবং আমি মনে করি যে এই পলিসিটা চেঞ্জ হওয়া দরকার। এই পলিসিটাতে এই যে এটা করলে এরা বার্গেন করতে পারে। আর আমি যদি গভর্নমেন্ট যদি গ্যাসটা ইম্পোর্ট করে আমি যদি এই বটলারদেরকে যদি দেই যে আমার এই দামে তুমি নিয়ে যাও, আর এর সাথে এত অ্যাড করে তুমি মার্কেটে ছাড়বা, তাহলে গভর্নমেন্ট এফেক্টিভলি মার্কেটটা কন্ট্রোল করতে পারবে। তো সেই জন্য আমি মনে করি গভর্নমেন্টকে একটা উদ্যোগ নিতে হবে, গ্যাসটা নিজেরা ইম্পোর্ট করবো, বাল্ক আমরা ওদের কাছে বিক্রি করে দেবো, ওরা রিটেল করবে। যদি আচ্ছা, এটা আমার প্ল্যান, আমি এখনো প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করিনি। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলিতে নিশ্চয়ই আপনি আরো অনেকগুলি বিষয় খতায় দেখবেন এবং অনেকগুলি কথা আমার তোমার 3 দিন হয়েছে, 3 দিন হয়েছে আপনি। আমি তো যা বলতে যা একটু দেখছি সেটাকে বলছি। আমি চট করে একটু ইয়াতে আসি যে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেন্দ্রটা, ভারতে যেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত? ইউসি আদানিটা একটা, তো আমি বলবো যে একটা মানে রিয়েল গুড কেস টু স্টাডি। ওকে। এখন আদানি যে কন্ট্রাক্টগুলো করেছে, মানে ডিটেলসে গেলে তোমার এই টাইমের মধ্যে এটা আমি বলতে পারবো না, যতটুকু আমি জি, আপনি একটু জানতে যদি পেরেছি কথা আর বলেন, কি। হ্যাঁ। তো এখন এই কন্ট্রাক্টে যেটা হয়েছে, বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। হুম, হুম, আমার হাইয়েস্ট যেটা বিদ্যুতের দাম যেটা আছে সেটা হলো তোমার মাদারবাড়ির পাওয়ার স্টেশন, মাতবাড়ি পাওয়ার স্টেশন, যে 14 টাকা আছে, হ্যাঁ, হ্যাঁ। তার থেকেও বেশি 18 টাকা। তো 18 টাকাই কি আসলে, নাকি 18 ডলারের দাম, রুপির দাম? না 18 টাকা। 18 টাকা, আচ্ছা। 18 টাকা, ডলার দিয়ে লাভ নেই, আমার পে করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক ডলার আছে। দাম দেখে তো লাভ নেই। আচ্ছা। এটা 18 টাকা, মানে 18 মাতারবাড়ি, টাকা হয়েছে। মাতারবাড়ি যদি 14 হয় তাহলে এটা 18। আচ্ছা, ঠিক আছে, না বুঝছি। মাদারবাড়িকে বেস করে জিনিসটা করছে। আচ্ছা, বুঝছি। কিন্তু সেটা দেয় 18 টাকায়, 18 টাকায় গিয়ে পড়ছে। 18 টাকা দিয়ে পড়ছে। আমি আজকে এই প্রাইসের উপর ওয়ার্ক করছি, আমি আজকে 18 টাকা পড়ছে। এখন 18 টাকা বিদ্যুৎ যদি আমি কিনি ওদের কাছ থেকে, তারপর আমি হুইলিং করে ডিস্ট্রিবিউশন, তাহলে আমার বিদ্যুতের দাম কত দাঁড়াবে? 1 নম্বর। 2 নম্বর হলো যে ওখানে করা হয়েছিল যে ওখানকার কোল দিয়ে পাওয়ার স্টেশন চালাবে, রাইট। এখন দে আর ইম্পোর্টিং ফ্রম ইন্দোনেশিয়া। তো হ্যাঁ, ওইটা তাহলে আপনার জন্য প্রবলেম কেন? ওটা আমার জন্য প্রবলেম, ওইটা যে ওইটার থেকে দাম ওইটার বেশি, তো ওটা চার্জ আমাকে দিতে হবে, তাই ইম্পোর্ট কস্ট আমি দেবো, এটা ওটার দাম আমি দেবো। আপনি একটা ইয়াতে, মানে আপনার মানে আপনি এন্ড প্রোডাক্টটা নিচ্ছেন না ক্লায়েন্ট হিসেবে? এন্ড প্রোডাক্ট ওই কন্ট্রাক্টের মধ্যে দেওয়া আছে, এন্ড প্রোডাক্ট দিচ্ছি, ওদের ট্রান্সমিশন যে লাইনটা, সেই লাইনের কস্ট আমি দিয়েছি, আবার ওই ট্রান্সমিশন যে কস্ট পড়বে সেটার টাকা ওই পোর্শনটা তার থেকে দিতে হবে। এই কন্ট্রাক্টটা মানে আমি কি বলবো, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং ভবিষ্যতে করব। আমার এখানে একটা কিউরিয়াস কেস আছে। আপনি যতটুকু বললেন, ধরেন আপনি তো টেকনিক্যাল জায়গা দিয়ে বলতে পারতেন, কিন্তু আপনি সাধারণভাবে বললেন। আমি এই প্রশ্ন অসংখ্যবার কইরা,
ইউনূস সরকারের থেকে এইটার কোনো বাস্তব জবাব কেন পাই নাই যে আদানির কারণ সাথে ইউনূস চুক্তিটা সরকারের আমলে- আদানির সাথে চুক্তিটা আপনারা রিভাইজ করতেছেন না কেন, প্রকাশ করতেছেন না কেন, আমাদের এখানে কি আছে এটা দেখতেছেন না কেন? আপনারা প্রথমে আইসা দেখেন, ইউনূস সরকার প্রথমে আইসা যে টাকাটা পরিশোধ করছে সেটা হচ্ছে আদানির আদানি। টাকাটা, এবং বলছে যে হ্যাঁ উপায় নেই আন্তর্জাতিক তো। চুক্তি এমনি হয় না। উপায় নেই কেন, আদানি কাছে তুমি 1200-1300 মেগাওয়াট বিদ্যুৎ নিবা, হ্যাঁ তার সাথে যদি সে যদি বন্ধ করে দেয়, ও তাহলে তো বিদ্যুৎ দিতে এখানে দিতে পারবো না, না। আমার যদি 1200-1300 মেগাওয়াটের বিদ্যুতের টা লাগে তাইলে তো লাগলো, কিন্তু আমি তো চুক্তিটা তো প্রকাশ করবো, এই যে আপনি এই চুক্তিটা তো সামনে আনবেন। না, সেই চুক্তির ব্যাপারে তো আমিও হ্যাঁ তখনকার অ্যাডভাইজারকে বলছি যে হ্যাঁ। চুক্তিগুলো দাও। হ্যাঁ। প্রথমে তো দায়মুক্ত ছিল, হ্যাঁ দায়মুক্ত আইনের জন্য পারে নাই করতে। হ্যাঁ তারপর যখন দায়মুক্ত আইন বাতিল হয়ে গেল, বাতিল হয়ে যাওয়ার পরেও তারা করে নাই। তারা যেটা করছে, তারা একটা কমিশন করছিল, সেই কমিশনে বোধহয় জাস্টিস মইনুল ইসলাম বোধহয় সে ছিল এটার হেড, আর সোয়াসের প্রফেসর মুস্তাক ছিল এটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার। তারা যে রিপোর্টটা দিছে ওই রিপোর্টটা তুমি পড়ো, ওকে। তুমি ডিটেলস পাবো ওখান থেকে। আচ্ছা, তাহলে পরবর্তী মানে গত সরকারের সময় আমি বলবো যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন অনেক কিছু রয়েছে যেগুলি আসলে সত্যি সত্যি, এটা আপনি একটা কিউরিয়াস কেস বললেন, অনেকগুলি কিউরিয়াস কেসের মধ্যে আসে, আদানিটা তো আসেই। কেন এত বছর কয়লা ব্যবহার করা নাই, কেন আসলে বাপেক্সে দিয়ে আরও হিট করা হয় নাই, আমাদের গ্যাসের পাওয়া মানে নিশ্চিত কেন করা হয় না বেশি করে, এর কিছুই আসলে আমরা জানতে পারি না। আরও একটা যেটা জিনিস জানতে পারি না সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জাতীয় নির্বাচন আগে দেয়ারে বলছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যদি কোনো ধরনের দুর্নীতি, বাটপাড়ি এগুলি যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা পুনর্মূল্যায়ন করবেন, কিন্তু এই পুনর্মূল্যায়ন করতে গিয়ে যদি আপনারা দেখেন যেটা হয়েছে, তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যৎ কি হবে আসলে? না, যদি এটা বিলিয়ন ডলার একটা যদি মানে এক নম্বর হলো যে আমি তো মাত্র 3 দিন হলো আসছি, হ্যাঁ তো রূপপুরের সম্বন্ধে আমি কিছুই জানি না। আচ্ছা এখন পর্যন্ত ওই রূপপুর ধরা হয়নি। আমি আচ্ছা। জাস্ট ফার্স্ট টাইম মানে আমি মানে কি বলবো তোমার যে মানে জানার চেষ্টা করছি মাত্র, আমি এখনো আচ্ছা। ভিতরেও ঢুকতে পারি নাই। ওকে তো মানে তোমার অ্যাপ্রাইজ হওয়ার চেষ্টা করছি। হুম। এখন রূপপুরটা নিয়ে আমি এখনো বসি নাই, এবং রূপপুরে নিয়ে রূপপুর তো এখন পর্যন্ত তোমার প্রোডাকশনই শুরু হয়নি, হুম বাট আনফর্চুনেটলি রূপপুর পেমেন্ট ডিউ হয়ে গেছে। আসলে রূপপুরে- এত রকম রূপপুরে এখন ট্রান্সমিশন লাইনও কমপ্লিট হয়নি, আমি এইটা নিয়েও বলতে একটা চাই, হয়েছে আর একটা হয়নি। এইটা নিয়েও আমি বলতে চাই, আপনি কি যারা ফাউজুল কবির খানকে জানতে চাইছিলেন যে মানে 2024 সালের 5 আগস্ট ওই সরকার চলে যাওয়ার পরে আপনারা এটা নিয়ে আসলে সিদ্ধান্ত আগায় রাখছেন কি না, বা কি করছেন, মানে এটা একটা না, এটা নিয়ে ব্যাপারটা হচ্ছে অনেক জিনিসের মধ্যে আমরা ঢুকতে পারি নাই, হ্যাঁ হ্যাঁ ঢুকতে চেষ্টা করেও ঢুকতে পারি নাই। আমরা যাই এই ভিন্ন এমপ্লয়ির কাছ থেকে যেসব খবরটা পেয়েছি সেটা নিয়ে আমরা মোটামুটি একটা পজিশন পাইছি যে এটা এখানে যেখানে বালিশের দাম 10,000-12,000 টাকা হয়েছে, সেখানে তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কী হয়েছে ওখানে। তো এইটা এখন পর্যন্ত তোমার একটা ট্রান্সমিশন লাইন হয়ে গেছে, আর একটা ট্রান্সমিশন লাইন কেবল যমুনা ক্রস করছে। তো এটা মানে কবে কমিশন হবে এটা এখনো বলা যাচ্ছে না, আমি এখনো বসিনি ওদের ওকে সাথে। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, মানে আপনারা বলছেন যে বড় ধরনের দুর্নীতি রোধে গত সরকার যেমন খুব উন্নয়ন, বড় বড় প্রকল্প এগুলি নিছিল, আপনারা আসলে বড় কোনো প্রকল্প নেবেন না, যেটা জনাব তারেক রহমানের বক্তব্য বলছে, বড় কোনো প্রকল্প হাতে নেবেন, কিন্তু জ্বালানি বিদ্যুৎ খাতে তো আপনার অনেক বড় বড় প্রকল্প নিতে হবে। এমনকি যদি আপনি প্রকল্প যদি সঞ্চালন লাইনের কথাও বলেন, যেটা আপনাদের বলছেন 2,500 সার্কিট কিলোমিটার, আমরা যেটা আমাদের প্রধানমন্ত্রী সাহেব যেটা আমাকে বলেছেন আর কি, যে আমাকে বলেছে রিনিউয়েবল এনার্জি থেকে যে চলে যাওয়ার জন্য। তো আমাদের ফার্স্ট অপশন থাকবে রিনিউয়েবল এনার্জি যাওয়ার জন্য, এবং আমাদের রিনিউয়েবল আমি আসার পরে যতটুকু স্টক টেকিং করছি, আমার অনেক জায়গা আছে, সেখান দিয়ে আমি 1000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনতে পারবো আর কি। আর এখন যেটা হয়ে গেছে বিদেশে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো আছে, ব্যাঙ্কিং যারা আছে, ইভেন চাইনিজ ব্যাঙ্কগুলো এখন মানে ফসিল ফুয়েলের এনার্জির জন্য তারা টাকা দিতে চায় না। তো এই রিনিউয়েবল এনার্জির উপরই তাদের নজর বেশি। তো ওইটাতে আমরা বেশি ফোকাস থাকবো, রিনিউয়েবল এনার্জিতে। আর যেগুলো পাওয়ার স্টেশন ওরা করেছে, যেগুলো মানে চলানোই মুশকিল হয়ে গেছে, সেগুলো আমরা হয়তো যতক্ষণ পর্যন্ত আমার রিনিউয়েবল এনার্জি এটাকে না করবে ততদিন ওইগুলো চালাবো আর কি। কিন্তু টুকু ভাই, আমি আপনার একটা কথা বলি, সেইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি হচ্ছে, এটা বলে না ক্রিকেটে, এ হচ্ছে আপনার গো টু প্লেয়ার। আপনারা যখনই সাংবাদিকদের সাথে একটু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেন, তাহলে আপনার রিনিউয়েবল এনার্জির বিষয়টা আপনি বাইর করেন, কিন্তু বাংলাদেশে তো রিনিউয়েবল এনার্জিটা আসলে খুবই কম পরিমাণে, মানে এখন পর্যন্ত যা আছে, এটা আপনি বাড়াইতে হইলে যেই পরিমাণ আপনার বিনিয়োগ লাগবে, যেই পরিমাণ জায়গা লাগবে, ঘনবসতিপূর্ণ জায়গা, এটা কি মানে এটা তো 3-4 বছর এটা খালি পরিকল্পনা করতে লাগবে, মানে আপনি রাতারাতি করতে পারবেন না। আমার কাছে মানে আমি আসার পরে যেটুকু দেখেছি এদিক ওদিক থেকে পিডিবি খোঁজ নিয়েছে, অনেক জমি অ্যাকোয়ার করে রেখেছে, তাই অ্যাকোয়ার করে
জমির মালিক গত 15 বছর ধরেও কিন্তু অসংখ্যবার রিনিউয়েবল এনার্জির কথা বলছে, মানে কিন্তু তারা যেটা করছে তারা যেটা করছে যেটা করেছে জি, রিনিউয়েবল এনার্জি করতে যে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড অনেক ধ্বংস করছে, মানে এগুলো অ্যাকাউন্ট করে রাখছে, ধ্বংস করছে, আবার করেও নাই, হাজার হাজার একর জমি নিয়ে গেছে, নিয়ে যে এই ফিল আপ করছে, কিন্তু ওই একমাত্র সিরাজগঞ্জে 600 মেগাওয়াট করছে, আর আরো 2-3টা জায়গায় করছে 60 মেগাওয়াট, সরি, এই সব মিলে বোধহয় 500-600 মেগাওয়াট পর্যন্ত করেছে তারা, কিন্তু এখনো জমি টমি সব খালি পড়ে আছে। 1 নম্বর। 2 নম্বর, তুমি যেটা বললা যে এরকম জমির অভাব না, আমাদের চিন্তার অভাব। আমি সিরাজগঞ্জে পাওয়ার স্টেশনে যেটা হয়েছে, আমি কিন্তু যমুনা থেকে জমি রিক্লেম করে করেছি ওটা, একটা জমি কিন্তু আমি অ্যাকোয়ার করি নাই, নদীর জমি নিয়ে নিছেন আপনি, নদীটা তো নদীর জমি নিয়ে, নদীতে এই জমিটা খেয়েছিল। আচ্ছা, তারপরে সিরাজগঞ্জ নদী ভাঙন, তা আমার নদী ভাঙন করে নদী নিয়ে চলে যাচ্ছে, আমি যদি ওইখান থেকে নদী থেকে আবার আমার চর উঠে গেছে সব জায়গায়, সব জায়গায় চর উঠে গেছে, আমি ওইখানে আরো মাটি ভরে ওইখানে আমি রিক্লেম করবো। আপনার তো যমুনাকেও বাঁচাইতে হবে সিরাজগঞ্জ যদি বাঁচাতে চান। এটা তো হচ্ছে গাইডবাদের বাইরে। আচ্ছা, গাইড, ও আচ্ছা আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, বরঞ্চ এটা করতে যে নদীর ফ্লোটা আমরা ডাইরেকশনটা ঠিক করতে পারবো। এখন তো ডাইরেকশন নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চর পড়ে আছে, নদীর মেইন কারেন্টটা বিভিন্ন দিকে ছড়াই গেছে। আপনি শিওর যে আপনি এখানে এর মধ্যে থেকে এটা নদীটা? আমি অলরেডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে বলেছি, তোমরা একটা স্টাডি করো, এখানে যদি আমি রিক্লেম করতে পারি তাহলে আমরা রিক্লেম করে এখানে সোলার এনার্জির ব্যবস্থা করবো। আপনারা আরেকটা, নট অনলি সিরাজগঞ্জ, যেখানে নদী ভেঙে নিয়ে যায়, চাঁদপুর শহর, হ্যাঁ, অর্ধেক তো নদীর মধ্যে আছে, হ্যাঁ, ওখানে যদি চর জায়গা, সেই চরটা আমি ইউজ করবো না। আপনি যদি ওইটা পরিকল্পনা করে করেন, যেটা আপনি বলছেন যে চীনের অভিজ্ঞতা যদি সরকার, আপনি নিধুম দ্বীপ হাতিয়া টাতিয়াতেও আপনি অনেক বড় করে করতে পারবেন, কারণ চীন এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশও এগুলিতে এখন মাস্টার হয়ে গেছে, যেগুলিতে এখন কেমনে করবেন আপনি নিশ্চয়ই এগুলি জানি না, কিন্তু আমি রিনিউয়েবল কিন্তু শুনেছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে এটা আমাদের নতুন গভর্নমেন্ট, আমি আজ দিয়ে বোধহয় 4 দিন বসলাম, এবং 4 দিনে আমাকে মিটিংই করতে হয়েছে, আর কিছু জানার জন্য আমাকে বসতে হয়েছে, কালকেও বলবো আমি জানার জন্য কি অবস্থা। তো সেইখানে যে মানে কালকে বলবো যে প্রকল্পগুলো কোথায় কি অবস্থা জানার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে টেকনিক্যাল, হাইলি টেকনিক্যালি মিনিস্ট্রি, যেহেতু আমি আই র্যান মাই ওন ইন্ডাস্ট্রি, পাওয়ার স্টেশন ছিল কিছুটা, আপনি পুরাটা, আপনি আসলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পুরাটাই আপনি আসলে আপনার নিজস্ব এক্সপেরিয়েন্সই আছে, এবং এর আগে তবে শুধু মানে বিদ্যুৎ ও জ্বালানি দুটি বিষয় পাশাপাশি রাখলে এটা বিশাল মন্ত্রণালয়, বিশাল আসপেক্ট, আপনাকে অনেক কিছুই দেখতে হবে। আমি একটা জিনিস দেখছি যে আমার একজন ক্যাপাবল স্টেট মিনিস্টার আছে। আচ্ছা 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 আচ্ছা, খুব ক্যাপাবল ছেলে। আচ্ছা, আই থিঙ্ক আমার জন্য খুব সহায়ক হবে ছিল স্টেট মিনিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তারপরেও আপনাকে যেহেতু মানে সিনিয়র মিনিস্টার হিসেবে ওভারসি করতে হবে, আপনারা আরেকটা কথা কিন্তু বলছেন যে আপনারা কোনো গোপন চুক্তি করবেন না, আপনারা কোনো গোপন চুক্তি করবেন, কিন্তু আমরা দেখছি যে আমি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি বলি যে 98 থেকে এটা 2026, 28 বছরে আমি দেখছি যে পাওয়ার এনার্জি নিয়ে সরকার আসলে মুখ খুলতে চায় না। কিছু কথা আপনি বলতেন আসলে 2001 থেকে 2006 পর্যন্ত, কিন্তু সাইফুর রহমান সাহেব বলতেন না। জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন মোশাররফ হোসেন সাহেব দীর্ঘদিন, বা পরে যখন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাহেব হয়েছেন, তারা কিন্তু মুখে এক ধরনের তালা এটাই রাখতে। সত্যি সত্যি আপনি এটা পারবেন যে মানে গোপন চুক্তি না করে আমাদেরকে আপনি এটা জানাবেন যে আদানির চুক্তিটা আপনারা পুরাটাই নেবেন কিনা, নাকি এটা আবার রিভাইজ করতে চাবেন, পুরা বিদ্যুতে লাগবে কিনা, যত এইসব মানে আমি কখনোই তোমাকে বলবো না যে আদানি চুক্তি স্ক্র্যাপ করে দেবো। আচ্ছা, আপনি পুরাটা নেবেন, আমি রিনেগোশিয়েট করব, আপনি পুরাটা নেবেন কিনা? আমি যেমন আমরা ডিসাইড করছি যে আমরা আদানির পাওয়ারটা আমরা অডিট করব, অডিট করে দেখবো অ্যাকচুয়ালি কত পাওয়ার সে আমাকে দিচ্ছে। ওকে, অডিট না হলে তার বুঝবে না, তুমি তো অডিট করতে টাইম লাগবে তোমার, আমাকে অডিট ফার্ম নিয়োগ করতে হবে, চেক করতে হবে না, কিন্তু বিদ্যুৎটা তো আপনি কত বিদ্যুৎ দিচ্ছে সেটা তো আপনি কালকে রিপোর্টই আপনি নিতে পারবেন। দ্যাটস ইজি। কেন ও আপনার ইয়াতে দিতেছে না? দিচ্ছে, অনেক কিছু আছে, কাগজ কলম অনেক খাতায় অনেক কিছু থাকে, একটা কথা আছে না, কাগজ কলম আছে। হ্যাঁ, না সিরিয়াসলি, মানে আপনি এটা ইয়া করতে পারবেন, তুমি যদি মানে পিন পয়েন্টেড করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে বিদ্যুৎ অডিটটা করতেই হবে। ও আপনাকে আমি বলি অলরেডি কিন্তু টাসেল আছে, আচ্ছা, বিটুইন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এন্ড ও মানে আমি কত পাচ্ছি আর কত দাম দিচ্ছি। হ্যাঁ, ও বলছে যে আমি এই পাইছি, ও বলছে আমি। তো ও 17 মাস কি করলো ইনো সরকার? Don't ask me. You ask them. I actually asked মানে 100 বিকজ যদি এইটা নিয়ে, কারণ আমি জানি যে এইটা নিয়ে আপনাকে মানে 2001 থেকে 2006 যাদের সাথে বা তারপরেও এইটা নিয়ে যখন ডিসপিউট হয়, এটা তো ফার্স্ট থিং যেটা আপনি আসলে ইয়া করবেন, মানে আমি কত পাচ্ছি আর ও কত দাম দিচ্ছি, এইটা নিয়ে যদি আমি যখন গতবার পেয়েছিলাম তখন কিন্তু অডিটিং সিস্টেমই ছিল না। আচ্ছা, আমি যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসে যে
মিটিং টিটিং করে অডিটিং চালু করার ব্যবস্থা করেছিলাম আমি ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও অডিটিং কিন্তু হয়নি। পাওয়ার জেনারেশন তো আচ্ছা ঠিক আছে, এটা তো মানে আমি যতটুকু জানি দর্শক, পাওয়ার জেনারেশন তো আসলে যদি আপনি গ্রিডে নেন তাহলে তো এটা একদম স্পষ্ট যে আপনি আসলে কত পাইতেছেন। এটার মধ্যে কেন ডিসপ্লে না, তুমি যেটা ওইভাবে স্পষ্ট মনে করছো, এটা তো স্পষ্টটা এখন ডিপেন্ড করে তোমার আচ্ছা। সেন্ট্রাল ডিসপাস সিস্টেমটা কত ভালো। সেন্ট্রাল ডিসপ্যাচ সিস্টেম আসলে ওই জেনারেশন লস্ট হচ্ছে হ্যাঁ। ভিতরে, রাইট? তারপরে হয়তো ও বললো যে আমার এত লস হয়েছে, আমি বললাম না, এত loss হওয়ার আচ্ছা কথা না। ওকে, হ্যাঁ তুমি ওকে এত লস করছো, এগুলো নিয়ে তো সেই জন্য করতে হবে কি। ওকে। এইবার হচ্ছে যে ওই যে জনগণ ঘনিষ্ঠ কথাটা বলি, যে চাউলের আগে যেটা ছিল যে চাউলের দাম, তেলের দাম, লবণের দাম, চিনির দাম, এগুলি একটা সাংঘাতিক ঘটনা ছিল। এখন কিন্তু মধ্যবিত্তের বড় হচ্ছে সিলিন্ডারের দাম। হঠাৎ করে সিলিন্ডারের দাম ইউনিট সরকার সময় 1500 টাকার সিলিন্ডার 4000 টাকা পাওয়া যাচ্ছিল, আপনি দেখতেছেন। এইটা যাতে না হয় এটার জন্য আপনি কি করবেন? এটার কোনো একটা না, এটা তো আপনি একটা কথা বলতেছিলেন যে গভর্নমেন্টের কাছে যদি কোনো এইসব জনঘনিষ্ঠ ব্যাপারগুলির মধ্যে 65% বা বেশিরভাগটা থাকে তাহলে এটা একটা উপকার হয়, এরকম কোনো প্ল্যান কি আপনার আছে? না, আমি তো বলি এটার উপরে কাজ করছি আমি। আচ্ছা। এটার উপরে কাজ করছি, কেননা তোমার একবারে তুমি যদি প্রাইভেট হাতে ছেড়ে দাও, তাহলে যেটা হয় প্রাইভেট ইচ্ছা মতো তার তার খেলা খেলে। যেমন এখন বলছে যে কেন তুমি সিএনজি এক্সপোর্ট ইম্পোর্ট করো নাই, আমাকে এলসি করতে দেয় নাই, ব্যাংক আমাকে হেল্প করে নাই, ব্যাংক আমার সাথে কোঅপারেট করে নাই, সেই জন্য এলসি হয় নাই, মাল আসে নাই। তারপরে বটলিং প্ল্যান্টরা সব বসে আছে, মাল নেই, আমি কি করবো, দাম বেড়ে গেছে, তুমি বলে 4000 টাকা, 4000 টাকাও পাওয়া যাচ্ছিল না আসলে। চলে গেছে। এখন সেই জন্যই বললাম যে গভর্নমেন্টের কন্ট্রোল এইসব জিনিস, বিশেষ করে এসেন্সিয়াল যেগুলা তোমার সেবামূলক যেগুলো আর কি তোমার, সেগুলো গভর্নমেন্টের হাতে রাখা উচিত, এবং গভর্নমেন্ট বাল্ক বিক্রি করবে তাদের কাছে। তাহলে গভর্নমেন্ট জানলো তার স্টোরে কত আছে, কথা বলছো, তাহলে ওয়েল কন্ট্রোল করতে গভর্নমেন্ট নিজে কন্ট্রোল করতে হবে ভালো আর কি এটাকে। এই ক্ষেত্রে আপনারা কি ওই যে বাজার যাচাই করছেন যে গভর্নমেন্ট এটা করবে, নাকি গভর্নমেন্টের কোনো একটা শাখা করবে? আমরা শুনছিলাম যে সেনাবাহিনী এই ব্যবসা করবে নাকি অন্যরা আচ্ছা ওকে, আমি এত ওকে আমার নিজের উইজডম ইউজ করে আমি মনে করেছি যে এই যে আজকে যে ক্রাইসিসটা হয়েছে, এই ক্রাইসিসটা হতো না যদি গভর্নমেন্টের যদি এখানে রোল থাকতো। এখানে গভর্নমেন্টের কোনো রোলই নেই। হ্যাঁ, গভর্নমেন্ট এই 17 মাস, মানে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা বলছি না, কারণ আওয়ামী লীগের গভর্নমেন্টের মধ্যে এইসব ব্যাপারগুলিতে একটা ছিলই হচ্ছে যেটাকে ইংরেজিতে ওই যে ঘোলা পানি, মানে ট্রাবলড ওয়াটারের মধ্যে আপনি ফিশিং করার, কারণ অনেক বেশি এর মধ্যে গ্রে এরিয়া ছিল এবং তারা কেউ আমাদের সাথে কথা বলতো না আসলে। মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে সর্বশেষ কবে একটা ইন্টারভিউ দিচ্ছেন, অনেকবার বলার পরও সেটার কোনো ইয়া নাই। যাই হোক, আমি আজকের প্রসঙ্গে আসি। আপনারা অফশোর অনশোর দুইটাতেই আসলে মানে সমুদ্রে এবং স্থলভাগে এই যে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের যে পরিকল্পনা এবং প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের যে আহ্বান, আমরা দেখলাম যে আপনি আসার পরপরই এইটাকে নিয়ে একটু নাড়াচাড়া হচ্ছে এবং এটা আপনারা আমি ওইটা তো করবোই। হ্যাঁ, এবং মানে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেবো, নিয়ে যাব যে আমাদের পাপেক্সকে আরও ভাইব্রেন্ট করা এবং তাদেরকে আরও সহযোগিতা করা, যাতে তারা আমাদের দেশে যে রিজার্ভ আছে সেগুলো ট্যাপ করে উত্তোলন করার জন্য। আপনি তো জানেন যে 2024 সালের আগস্টে যে এই গত সরকার পতনের পর এই বাংলাদেশে আইসা এই প্রোডাকশন শেয়ারিং এ অংশ নিতে আসলে বিদেশিরা আগ্রহী হয় নাই এখন পর্যন্ত কেউ। আপনার কি মনে হয় এখন আপনারা আসছেন, এরা কি ধরে নিবে যে এটা একটি স্টেবল? কারণ এটা অনেক টাকা বিনিয়োগের ব্যাপার, আপনারা চাইলেই যে আমি মনে করি যে আমাদের যে গভর্নমেন্ট আসছে, ইট ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট, এবং আমরা যদি তাদের সাথে ফ্রেন্ডলি হই, আমরা যদি তাদেরকে যদি আমরা অ্যাসুরেন্স দিতে পারি, তাহলে অনেকেই আসবে এখানে করার জন্য, এক্সপ্লোর করার জন্য। আপনাদের সরকারের একটা বড় চমক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ। এইটা আমি শুনছি যে আপনারাও অনেকে এটাতে খুবই বিস্মিত হয়েছেন। এটা সম্পর্কে আপনি এটা বলবেন যে মানে অনেকে বলতেছেন যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো উপযুক্ত লোক বিএনপিতে ছিল না বলেই বিএনপিকে আসলে তাকে নিতে হয়েছে। আবার কেউ কেউ বলেন যে বিএনপি এই ইলেকশনটা খুব স্মুথলি পার হওয়ার জন্য এই উপদেষ্টা পরিষদের কারোর সাথে একটা গোপনে একটা ষড়যন্ত্রমূলক অবস্থান নিয়েছে। আপনি যদি আমি একটা জিনিস খুব পরিষ্কার করে তোমাকে বলি, বিএনপি কখনোই আন্ডারহ্যান্ড ডিল করে কোনোদিন ক্ষমতায় আসে নাই। আর যদি আন্ডারহ্যান্ড ডিল করে ক্ষমতায় আসতো তাহলে বেগম খালেদা জিয়া 2008 সালে আসতে পারতো। তো সুতরাং বিএনপি কোনো আন্ডারহ্যান্ড ডিল করে কাউকে অ্যাওয়ার্ড করার জন্য ইলেকশনে যায় নাই, ইলেকশন করেও নাই। ইলেকশন যেটা হয়েছে খুব ট্রান্সপারেন্ট ইলেকশন, সবাই দেখেছে এটা। আমার মনে হয় না, শত্রু বলতে পারবো না যে এবার ইলেকশন ট্রান্সপারেন্ট হয় নাই। ট্রান্সপারেন্ট হয়েছে বলেই আমাদের অনেক জায়গায় অনেক কষ্ট করে জিততে হয়েছে আমাদেরকে, মানে ইয়েতে যেখানে আমাদের অনেক মার্জিন থাকবে সেখানে অনেক মার্জিন কমে গেছে।
সুতরাং এইটা একটা ক্যাবিনেট যাচাই বাছাই করাটা হচ্ছিল যে কিছু কিছু চমক তো রাখতে হয়, নাহলে ক্যাবিনেট নিয়ে আলোচনা হবে কেন? সেরকম একটা চমকের এটা হচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা চমক হচ্ছে আপনারা ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। আপনারা কি তাদেরকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে তোমরা এসে অফিস করো, নাইলে এটার মধ্যে একটা অ্যানোমালি সৃষ্টি হতেছে কিরকম? এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সংগঠন। কেন আমি এরকম একটা জটিল বাক্য বলতেছি? কারণ ওই উপদেষ্টাদের মধ্যে অনেকে বলতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি আসলে ঠিক জানি না মানে এটা কি। এখন এইটা থাকা আওয়ামী সত্ত্বে লীগেরা যুক্তি দিচ্ছে হ্যাঁ। যে আমাদের দল নিষিদ্ধ হয়েছে, আমাদের অফিস তো নিষিদ্ধ হয়নি, সেই জন্য আমরা অফিস খুলছি। আপনারা কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেন না, কিনা? আমাদের গ্রেন্সের ব্যাপার না তো। আচ্ছা, ওরা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে আসছে, ওরা ভোট দিচ্ছে, নিশ্চয়ই ভোট দিচ্ছে। তারাও কোন দলে দিচ্ছে সেটা মানুষ, বাংলাদেশের মানুষ জানে কোন দলে ভোট দিচ্ছে, অ্যাটলিস্ট আমাদের জানে, এটা জানি। তো তো ব্যাপার হচ্ছে যে ওরা মনে করছে ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়েছে, ডেমোক্রেটিক সোসাইটি এসে গেছে, অ্যান্ড আমরা ডেমোক্রেটিক নর্মগুলো মেনে চলার চেষ্টা করি, সেই জন্য হয়তো খুলছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তারা কিন্তু ট্রাম্পের ওই যে যেটাকে রিসিপ্রোকেট টেরিফ ট্রাম্প বলতেছিল, ও বলছে যে না এটা তুমি করতে পারবে না, এটা আসলে বেআইনি হয়েছে। তার ফলে আসলে ট্রাম্প সরকার চাইলেও এখন আপনার উপর 10%, 20%, 30% এই টেরিফ আর আরোপ করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে আমরা আমেরিকার সাথে একটা চুক্তি করে বসে রয়েছি, সেই চুক্তিতে আমরা, এবং সেই চুক্তিটা আমরা করছি 9 ফেব্রুয়ারি। প্র্যাকটিক্যালি ওইটা ছিল কিন্তু ওই সরকারের শেষ দিন, কারণ তারপরে দিন হলো ছুটির দিন, তারপর আবার 9 ফেব্রুয়ারিটা হলো আসলে আমেরিকার 9 ফেব্রুয়ারি হইলে এটা আসলে বাংলাদেশে প্র্যাকটিক্যালি 10 ফেব্রুয়ারি। এটা কেন হইলো এবং এই চুক্তিটা দিয়ে আসলে আমরা মানে করে এটা আমাদের কি হইলো? মানে আমরা বললাম আমাদের টেরিফ তথাকথিত 1% কমলো, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রে বেশ কিছু পণ্য শুল্কমুক্তভাবে মুক্ত হিসেবে ঢুকতে একমত হইলাম। এটা মানে আমার এই ব্যাপারে কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, বিকজ আমি এখনো হ্যাভ নট গন থরলি এই চুক্তির অনেক মোটা, ওটা পড়াও কঠিন আর কি। রাইট। তো যদি না কেউ পড়ে একটা এক্সিকিউটিভ সামারি তৈরি না করে হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট আর কি। সুতরাং এই জন্য আমি এই চুক্তির ব্যাপারে কোনো আলোচনাই করবো না এবং কোনো উত্তরও দেবো না এই ব্যাপারে। না, ফেয়ার এনাফ, কিন্তু আপনি এইটা মনে করেন কিনা যে এইটা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে উনারা চলে যাবেন? আমরা তো সাধারণত দেখি যে ইলেকশনের তো কাছে বলি যে ইন্টারিম গভর্নমেন্ট যে সব যত কাজ করেছে, এত কাজ করার তো প্রয়োজন ছিল না তো। এবং যেখানে দায়িত্ব, মূল দায়িত্ব ছিল ইলেকশনটা দিয়ে পিপুলস রিপ্রেজেন্টেটিভের কাছে হাত পাওয়ারটা দিয়ে যাওয়া। তা তো অনেক অনেক কাজ করছে, আলোচনা করতে তো অনেক জিনিস আলোচনা করতে হবে। তো সেটা তো এখন এই তোমার এই পরিষদে আলোচনা করা সম্ভব না। তো মানে এরা যেটা ইলেকশনটা যদি আগে দিয়ে দিত, তাহলে দেশের সিনারিওটা অনেক আলাদা হয়ে যেত। এটা প্রশ্ন না, একটু এটা মন্তব্য যে আমি জানি যে আপনার কাজ, আপনাকে আমি যতদিন ধরে চিনি, আপনি সরকারে থাকেন, ক্ষমতায় থাকেন, মন্ত্রিত্বের চেয়ারে থাকেন, বাইরে থাকেন, আপনি সবসময় নিজের কাজে একটা বিবেচনা করেন। আপনি নিজের কাজে আপনি কি অর্জন করলে সবার আগে সবচেয়ে খুশি হবেন? 1 বছর পরে কোন জায়গায় দেখলে আপনার নিজের ফুল মার্কস দিবেন? আমার কাছে যে চ্যালেঞ্জটা এখন আর কি, যে একটা দুর্নীতিগ্রস্ত একটা মিনিস্ট্রি আমি পেয়েছি, সেখানে দুর্নীতি করে মানে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে চলে গেছে। এইটাকে যদি আমি সবার কোঅপারেশন নিয়ে, বিশেষ করে অর্থমন্ত্রীর কোঅপারেশন নিয়ে যদি একটা জায়গায় নিয়ে এসে যেসব চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো যদি আলোচনার মাধ্যমে যদি আমি একটা উইন উইন বেসিসে আর কি যদি এগুলোকে এক জায়গায় লাইনে দাঁড়া করাতে পারি, তাহলে আমি মনে করি আমার শেষ জীবনে একটা ভালো কাজ করে মরে গেলাম। ওকে, তাহলে আপনি কোনো টার্গেট সেট করছেন লং টার্ম, শর্ট টার্ম, যে এটা আপনি করবেন? মানে এটা কি বিদ্যুতের জেনারেশন বাড়ানো বা জ্বালানি আরো অনেক বেশি अवेलेबल করার এরকম কোনো কিছু? আমি মিটিং করছি। আচ্ছা। এবং আমরা আশা করব যে আপনি আমাদের সবকিছু স্বচ্ছতার ভিত্তিতে জানাবেন, ওয়েবসাইটে দিবেন। আগামী কালকেও মিটিং আছে, যে আমার হাতে কি আছে এবং ভবিষ্যতে কি নেব, এগুলো নিয়ে আগামীকাল মিটিং করব। এগুলো করে যখন আমি মানে হোল থিং উইল বি ইন মাই প্লেট, তখন আমি তোমার সাথে আরো ডিটেইলস আলোচনা করব। ওকে, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলি প্রশ্নের আমাদেরকে জবাব দিয়েছেন। আমরা আশা করব যে কোনো সন্দেহ নাই, খুবই ডিফিকাল্ট মিনিস্ট্রি এবং আপনাদের অনেক কাজ, আসলে অনেক কাজ। আপনি এই কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করেন। আপনাকে অনেকগুলি সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে, যেই সিদ্ধান্তগুলি আসলে আগামী 50 বছর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা আসলে স্থির করে দিতে হবে। এর মধ্যে রূপপুর আছে, এর মধ্যে বাইরের দেশ থেকে বিদ্যুৎ কেনা আছে, এর মধ্যে কুইক রেন্টাল আছে, এর মধ্যে বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে তার ব্যবহার আছে, তেল, গ্যাস, মানে তেল তো নাই, গ্যাস, কয়লা সহ। আমি আপনাকে আই ক্যান অনলি উইশ ইউ লাক, বাট দোয়া করো। আমি সিনসিয়ারলি চেষ্টা করব, জি, কারণ তোমাকে আমি আগেও বললাম যে আর কি, যে এই জীবনের শেষার্ধে এসে এরকম একটা কাজ আমাকে
আমার প্রধানমন্ত্রী দিয়েছে, এই কাজটা যদি আমি সাকসেসফুলি করতে পারি তাহলে আমার জীবনে একটা সার্থকতা আসবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইকবাল হাসান মাহমুদ।